হ্যালো এভরিওয়ান, আজ আমরা যে টপিকটা পড়ব তার নাম হচ্ছে বাষ্পমোচন। তো বাষ্পমোচন জানার আগে প্রথমে আমাদের জানতে হবে যে উদ্ভিদ বেঁচে থাকার জন্য, তার শারীরবৃত্তীয় কাজ চালানোর জন্য, যেরকম খুব সোজা কথায় খাবার তৈরি করার জন্য জলের প্রয়োজন হয়। তো উদ্ভিদ সেই জলটা কোথা থেকে পায়? তো আমরা সবাই জানি যে আমাদের চারপাশের যে উদ্ভিদগুলো স্থলজ উদ্ভিদ, তারা মেনলি জলটা কোথা থেকে পায়? সেটা হচ্ছে মাটি থেকে পায়। আর জলজ উদ্ভিদ তারা তো জলের মধ্যেই থাকে, তো সেখান থেকেই তারা জল পেয়ে যায়। তো সেই জলটার আলটিমেটলি হয় কি? তো সেই জলটা প্রথমে যেটা হবে সেটা হচ্ছে মূলরোম দ্বারা সেই জলটা শোষিত হবে। তো মূলরোম দিয়ে সেই জলটা শোষিত হবার পর কি হয়? তো আমরা পড়েছিলাম যে গাছের মধ্যে দুটো সংবহন কলা থাকে, তার মধ্যে একটা সংবহন কলার নাম হচ্ছে জাইলেম। তো জাইলেম যে বাহিকা বা জাইলেম যে কলা, তার মেন কাজ কি? তার মেন কাজ হচ্ছে সে জল সংবহনে সাহায্য করে। তো যে জলটা মূলরোম শোষণ করে সেটা সেই জাইলেম বাহিকা দিয়ে কোথায় যায়? সেটা যায় হচ্ছে পাতায়। পাতায় কেন যায়? কারণ পাতাই হচ্ছে মেন খাবার তৈরি করে। ঠিক আছে, তো সেই জলটা সে পেলো, খাবার সে তৈরি করলো। খাবার তৈরি করার পর কিছুটা এক্সেস জল থেকে যায়, কিছুটা অতিরিক্ত জল থেকে যায়। সেই জলটার কি করবে? কারণ জলের তো সোর্স রয়েছে, নিচে জল আছে, মাটির মধ্যে জল তো সে ক্রমাগত পেয়ে যাচ্ছে, কিন্তু যেটা অতিরিক্ত জল থেকে যাচ্ছে সেটার কি করবে? তো তখন সেটাকে গাছ কি করে? সেটাকে বাষ্পাকারে বের করে দেয়। সেটা পাতার মধ্যে কিছু ছোট ছোট ছিদ্র আছে, আমরা পড়বো, সেই ছিদ্র দিয়ে সেই জলটা বাষ্পাকারে বেরিয়ে যায়। তো এই যে পদ্ধতিতে কি হয়, যে উদ্ভিদ দেহের প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পের আকারে বাতাসে বা বাইরে নির্গত হয়, তাকে বলা হয় বাষ্পমোচন। বাষ্প বাষ্পাকারে বেরিয়ে যাচ্ছে, কে বেরোবে? জল। মোচন হচ্ছে মুক্তি, সেটা বেরিয়ে যাওয়া। ঠিক আছে, বাষ্পমোচনের আর একটা নাম আছে, সেই নামটা হচ্ছে প্রস্বেদন। বলা যায় না পরীক্ষা যদি কখনো দিয়ে দেয় যে প্রস্বেদনের ভূমিকা লেখো, তো প্রস্বেদন হচ্ছে বাষ্পমোচনের আর একটা নাম। এবার যেটা লাগবে সেটা হচ্ছে যে এই যে প্রসেসটা বাষ্পমোচন, এইটা হচ্ছে উদ্ভিদ দেহের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। শারীরবৃত্তীয় প্রক্রিয়া কি? শারীরবৃত্তীয় প্রক্রিয়া এমন প্রক্রিয়া যেই প্রক্রিয়াটা না হলে উদ্ভিদ দেহ বা যে কোনো দেহ, ধরো আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া কি, যেরকম রেচন, শ্বসন, পুষ্টি, সেসব জিনিস যদি আমাদের শরীরে না হয় তাহলে আমাদের শরীর থাকবে না টিকে। আমাদের শরীরের সচল থাকার জন্য ওই প্রক্রিয়াগুলো দরকার। ঠিক তেমনভাবে উদ্ভিদ দেহ যদি এই অতিরিক্ত জল না বেরিয়ে যায়, তাহলে উদ্ভিদ দেহ আস্তে আস্তে তার মধ্যেও বিভিন্ন রকম সমস্যা দেখতে পাওয়া যাবে। তাই জন্য এই বাষ্পমোচনকে বলা হয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তো এই কথাটা বলার পেছনে একটা কারণ আছে। কারণ দেখো, আমি যদি একটা পাত্রের মধ্যে, ধরো একটা ডিশের মধ্যে আমি একটুখানি এখানে জল রেখে দিলাম, ধরো এখানে জল আছে, তো কিছুক্ষণ পরে না, তুমি যদি এটা রেখে একদিন দুদিন পরে আসো, তুমি যেটা দেখবে যে জলটা আস্তে আস্তে নিজে থেকেই বাষ্পাকারে বাষ্পীভূত হয়ে যায়। কারণ কি? কারণ চারপাশে আমাদের যে কন্ডিশন আছে সেটা যদি গরম হয়, তাহলে কি হবে? সেই জলটা, বা আমি যদি ওইখানে হাওয়া করতে থাকি, তাহলে জলটা খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যায়। তো আমি কি তাহলে এই পদ্ধতিটাকে বলতে পারবো যে এটাকেও বাষ্পমোচন বলে? যে আমি যদি একটা প্লেটের মধ্যে বা কাপের মধ্যে জল নিই, সেই জলটাও ধীরে ধীরে বাষ্পীভূত হয়, তো আমি কি সেটাকে বাষ্পমোচন বলতে পারবো? তো উত্তর হবে না, বলতে পারবো না। কেন বলতে পারবো না? তো পরীক্ষায় যেটা আসে মেনলি সেটা হচ্ছে এই বাষ্পমোচন, আর ওইদিকে ওই যে প্রসেসটা, ওটাকে বলে হচ্ছে বাষ্পীভবন। তো এই বাষ্পীভবন আর বাষ্পমোচনের পার্থক্য আসে, এটা আসে। আর কখনো কখনো পরীক্ষা এটা দেয় যে কেন বাষ্পীভবনকে বাষ্পমোচন বলা যায় না, বা তোমাকে বলবে বাষ্পমোচনকে কি বাষ্পীভবন বলা যায়, ব্যাখ্যা করো। ঠিক আছে, তো বাষ্পমোচন প্রক্রিয়াটা আমি একটু আগেই কি বললাম, যে এটা হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া। কিন্তু তুমি ধরো যে তুমি যদি একটা থালার মধ্যে জল রেখে দিলে সেই জলটা বাষ্পীভূত হলো, তাহলে সেটা কি আমার শরীরের সাথে কোনো রিলেশন রয়েছে? তার আমি বাষ্পীভবনকে শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলতে পারবো না। তাহলে ওকে আমি কী প্রক্রিয়া বলবো? ওকে আমি বলবো হচ্ছে ভৌত প্রক্রিয়া। ভৌত প্রক্রিয়া কি? ভৌত প্রক্রিয়া এমন প্রক্রিয়া যে প্রক্রিয়াগুলো প্রক্রিয়া হয়ে গেলে সেই প্রক্রিয়াটাকে আমি আবার আগের অবস্থাতে ফিরিয়ে আনতে পারবো।
মানে কি, যেরকম যতটা জল হচ্ছে বাষ্পীভূত হয়ে গেল, আমি যদি সেই জিনিসটাকে কোথাও একটা ধরো বন্ধ ঘরের ভেতর বা বদ্ধ একটা কন্টেনারের মধ্যে যদি সেটাকে আমি রেখে দিই, তো সেখানেও কী হবে, জল বাষ্পীভূত হবে, ওপরে গিয়ে এটা ঠান্ডা হয়। আমরা জানি যে আমাদের যেরকম পুকুরের জল বাষ্পীভূত হয়ে ওপরে যায়, গিয়ে সেটা ঠান্ডা হয়, আবার সেটা বৃষ্টি আকারে ঝরে পড়ে। তো যাকে ভৌত প্রক্রিয়া মানে সেটা হচ্ছে এমন প্রক্রিয়া যেটা হচ্ছে বারবার রিপিট হতে থাকে। তাহলে শারীরবৃত্তীয় প্রক্রিয়া হচ্ছে বাষ্পমোচন, এটা হচ্ছে ভৌত প্রক্রিয়া। আর সেকেন্ড কি হবে তাহলে পার্থক্যের মধ্যে, সেকেন্ড পার্থক্য যেটা হবে যে বাষ্পমোচন মেনলি হচ্ছে দিনের বেলায় হয়, ঠিক আছে। রাতের বেলায় এটা জেনারেলি যেটা হয় যে এটার বাষ্পমোচন হবার জন্য আমাদের কি লাগে, পাতার মধ্যে একটা ছিদ্রের খুব দরকার পড়ে, সেই যেটা ছিদ্রের নাম হচ্ছে স্টোমাটা বা পত্ররন্ধ্র। তো সেই পত্ররন্ধ্র কী হয়, রাত্রিবেলা জেনারেলি বন্ধ থাকে। তো তার ফলে যেটা হচ্ছে যে দিনের বেলাতেই মেনলি হচ্ছে আমার বাষ্পমোচন হয়। কিন্তু বাষ্পীভবনের সেরকম কোনো ব্যাপার নেই, তুমি যদি রাতে রেখে দাও তাহলে কি বাষ্পীভবন হবে না? তাহলে সারা দিনই এটা চলতে পারে। মানে খুব সোজা কথা, এটা হচ্ছে দিন রাত্রিতে ঘটতে, মানে দিন রাত্রি যে কোনো সময়ই এটা ঘটতে পারে। হলো থার্ড পয়েন্ট কি হতে পারে, থার্ড পয়েন্ট যেটা হচ্ছে যে বাষ্পমোচন যেটা, এটা খুব মানে জেনারেলি হচ্ছে এটা একটু দ্রুত প্রক্রিয়া, যে গোটা দিনের মধ্যে যতটা আছে মোটামুটি জল ভালোই বাষ্পাকারে বের করে দেয়। বাষ্পীভবন সেই তুলনায় খুবই মানে হচ্ছে স্লো একটা প্রসেস, মানে এটা হচ্ছে ধীর প্রক্রিয়া। তুমি একটা ডিশে বা একটা কাপে যদি তুমি যদি একটা ডিশের মধ্যে রাখো জল, তাহলে সেটা তুলনামূলক একটু তাড়াতাড়ি হবে। তুমি যদি একটা কাপের মধ্যে রাখো, অন্তত তোমাকে কমসে কম মানে 15-20 দিন ওয়েট করতে হবে সেই জল বাষ্পাকারে হওয়ার জন্য। তার জন্য আবার তুমি সেই জলটাকে যদি ছাদের মধ্যে রাখতে পারো তাহলে ভালো। তো খুব সোজা কথা, এটা খুব ধীর প্রক্রিয়া, ঠিক আছে। আর জেনারেলি এখানে কি হয় যে বাষ্পমোচন আমাদের মানে যে উদ্ভিদের প্রোটোপ্লাজম মানে উদ্ভিদের কোষের ওপর ডিপেন্ড করে, কারণ উদ্ভিদ ঠিক করে তার কতটা জল লাগবে, কতটা জল অতিরিক্ত। তো সেটা কি হয়, তার উদ্ভিদের কোষের প্রোটোপ্লাজম দ্বারা হচ্ছে নিয়ন্ত্রিত। আর সেক্ষেত্রে এই বাষ্পীভবন হচ্ছে সেরকম কোনো কিছু মানে আমাদের দেহের কোষের সাথে হচ্ছে রিলেশন নেই তার, সেটা নিজের মতোই নিজের ইয়েতে চলবে। তো মোটামুটি এই কটা পার্থক্য থাকে, সেই কারণে বাষ্পীভবন আর বাষ্পমোচন এক জিনিস নয়। এবার আমাদের পড়তে হবে যে আমাদের কত রকমের বাষ্পমোচন হয়। আচ্ছা, ট্রান্সপিরেশন এই যে কথাটা, এই কথাটা হচ্ছে এটার মানেও হচ্ছে বাষ্পমোচন। আমাদের বাষ্পমোচনের ইংলিশ টার্ম হচ্ছে ট্রান্সপিরেশন। তো কি সেই আমাদের ট্রান্সপিরেশনের টাইপ বা কি বাষ্পমোচনের প্রকারভেদ, তো প্রথম যে টাইপটা আছে সেটা হচ্ছে কিউটিকিউলার। আচ্ছা এক সেকেন্ড, তো প্রথম যেটার নাম হচ্ছে সেটা হচ্ছে কিউটিকিউলার, বা অনেক বইতে কিউটিকুলারও লিখতে পারে। তো কিউটিকিউলার বা কিউটিকুলার, ঠিক আছে। তারপরেরটার কি নাম, তারপরেরটার নাম হচ্ছে লেন্টিকিউলার। এখানে মেনলি যে জিনিস, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্টোমাটাল বা স্টোমাটাকে আমি যদি বাংলায় বলি, এগুলোর বাংলাতেও নাম কিউটিক্যাল। আর এটা লেন্টিকিউলারটা কি মানে দায়ী তার জন্য দায়ী হচ্ছে লেন্টিসেল, ঠিক আছে। তো লেন্টিসেলের জন্য দায়ী, এর জন্য দায়ী হচ্ছে কিউটিক্যালের জন্য দায়ী। আর স্টোমাটাকে এটাকে বলা হয় হচ্ছে পত্ররন্ধ্র, ঠিক আছে। তো এটার জন্য যে দায়ী সেটা হচ্ছে আমার পত্ররন্ধ্র দায়ী। তো প্রথমে জেনে নিই কিউটিক্যাল, লেন্টিসেল আর পত্ররন্ধ্র ব্যাপারটা কি, ঠিক আছে। তো চলো এক এক করে দেখে নেওয়া যাক। তো প্রথম জিনিস হচ্ছে পত্ররন্ধ্র। তো পত্ররন্ধ্র খুব সোজা কথায় জিনিসটা কি, যে এটা পাতার মধ্যে, এই ধরো আমি যদি একটা পাতা আঁকি, তো পাতার কি হয়, ওপরের যে সারফেসটা থাকে মানে ওপরে যে তলটা থাকে, সেই তলের মধ্যে আমি যদি খুব মানে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারি, তো সেখানে খুব অসংখ্য হচ্ছে এরকম ছোটো ছোটো ছিদ্র থাকে, যে ছিদ্রগুলোকে অ্যাকচুয়ালি দেখতে হয় হচ্ছে এই রকম
মতো দেখতে এবং তার চারপাশে হচ্ছে এরকম মতো কোষ কিছু থাকে, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে, আচ্ছা এক সেকেন্ড একটু কালিটা চেঞ্জ করে নিই। তো এই যে মাঝখানে যেটা আঁকলাম এইটাকে বলা হয় হচ্ছে গার্ড সেল। আর গার্ড সেলের মানে বাংলায় এটাকে বলে সেটাকে বলে হচ্ছে রক্ষী কোষ, ঠিক আছে। এই যে জিনিসটা এটাকে বলে হচ্ছে রক্ষী কোষ। রক্ষী কোষের মধ্যে কি থাকে, এই যে আমার পাশে এখানে যে ছবিটা রয়েছে সেই ছবিটা যদি ভালো করে দেখতে, এখানে আমার নিউক্লিয়াসও থাকে, এর মধ্যে আমার ভ্যাকুওলও থাকে, আমার এর মধ্যে বিভিন্ন রকমের বাকি সব যা জিনিসপত্র সেগুলোও হচ্ছে থাকে। আর তার চারপাশে এখানে যে কোষগুলো থাকে এই কোষগুলোকে বলা হয় হচ্ছে সম্পূরক কোষ। সম্পূরক কোষ বা এটার আরও একটা নাম আছে, সেটাকে বলা হয় হচ্ছে সাহায্যকারী কোষ, ঠিক আছে। কারণ ওটা গার্ড সেলকে ঘিরে থাকে, ওকে সাহায্য করে মানে গার্ড সেলের কাজ করতে বা মানে পত্ররন্ধ্রের কাজ করতে। এবার ব্যাপারটা কি, দুটো গার্ড সেল নিয়ে আমার মেনলি হচ্ছে পত্ররন্ধ্র তৈরি হয়। এক সেকেন্ড, তো এই যে এখানে ছবিটা দেখো, দুটো গার্ড সেল দিয়ে আমার কি হচ্ছে এই পত্ররন্ধ্র তৈরি হয়। তো রাত্রিবেলা যেটা হয় যে এই পত্ররন্ধ্রটা এরকম, এই যে গার্ড সেলটা এই দুটো হচ্ছে এরকম ক্লোজ অবস্থায় থাকে, ফলে যেটা হয় যে রাত্রিবেলায় কোনো জল বাইরে বেরোয় না। কিন্তু যখন দিনের বেলা হয় তখন কন্ডিশনটা হচ্ছে এইরকম দেখতে হয়ে যায়, মাঝখানে একটা এরকম ছিদ্র তৈরি হয়। সেই ছিদ্রটা তৈরি হওয়ার কারণ কি, সেই ছিদ্রটার মেন তৈরি হওয়ার কারণ হচ্ছে যে এই কোষের ভেতরে হচ্ছে প্রোটোপ্লাজমীয় একটা চাপ তৈরি হয়। সেটা নিয়ে আমাদের বইয়েতে এত ডিটেলসে কিছু লেখা নেই, সেটা আমরা পরে কখনো পড়ব। তো মেনলি যেটা হয় যে আমরা যে জলটা যে আমরা নিচ্ছি, আর আমাদের যদি ওই মানে উদ্ভিদ দেহ যে কী খাবার তৈরি করে সেটা হচ্ছে শ্বেতসার তৈরি করে, মানে গ্লুকোজটা শ্বেতসার রূপে সে সঞ্চিত রাখে। তো সেই শ্বেতসার এবং এই মানে এক্সেস যদি জলের জন্য কি হয়, এই গার্ড সেলের ভেতরে জল হচ্ছে প্রচুর ঢুকে যায়। তো গার্ড সেলের ভেতর যদি জল বেশি করে ঢুকে যায় তাহলে কি হবে, গার্ড সেলগুলো একটু ভারী হয়ে যাবে। ভারী হওয়ার জন্য জিনিসটার মধ্যে একটা টান অনুভব হয়। তো দুটো জিনিস দুজনকে এইভাবে টানতে থাকে এবং মাঝখানে হচ্ছে এই গর্তটা তৈরি হয়ে যায়। বোঝাতে পারলাম? তো এই হচ্ছে আমার পত্ররন্ধ্র। কি মনে রাখতে হবে যে এই পত্ররন্ধ্রের মাধ্যমে যে বাষ্পমোচনটা হয় সেটা কত পার্সেন্ট বাষ্পমোচন সেই পত্ররন্ধ্রের মাধ্যমে হয়, তো প্রায় হচ্ছে 90 থেকে 95%। কিছু কিছু বইতে ওটা 97%ও আছে, তো বইয়ে যা লেখা আছে সেটাই পড়বে। প্রায় মানে যত বাষ্পমোচন উদ্ভিদ দেহে হয় তার 90 থেকে 95% বাষ্পমোচন হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমেই হয়ে যায়, ঠিক আছে। পত্ররন্ধ্রের গঠন আসে, বইয়ের মধ্যে পত্ররন্ধ্রের গঠন রয়েছে, তো তার মধ্যে মেনলি আমার পত্ররন্ধ্রের ছিদ্র, আমার রক্ষী কোষ আর সম্পূরক কোষ, এই তিনটে জিনিস হচ্ছে লাগবে, ঠিক আছে। সেকেন্ড চলে আসি হচ্ছে আমার লেন্টিসেল আর কিউটিকল। লেন্টিসেল কি, লেন্টিসেল কোথায় থাকে? লেন্টিসেল হচ্ছে যে কোনো কাষ্ঠল উদ্ভিদের ক্ষেত্রে, মানে যাদের গুঁড়িটা শক্ত হবে, তো সেরকম কোনো কাষ্ঠল উদ্ভিদের কি হয়, কাণ্ডের গায়ে দেখবে কিছু কিছু গাছের কাণ্ডের গায়ে এরকম হচ্ছে দাগ থাকে কিছু কিছু। তো এই দাগগুলোকে বলে হচ্ছে, আর এখানেও দেখবে এরকম ছোটো ছোটো ফুটকি ফুটকি সব রয়েছে, তো এগুলো কি হয়, গাছের কাণ্ডের মধ্যে কিছু ছিদ্র থাকে। তো এই ছিদ্রের মাধ্যমেও কি হয়, খুব সামান্য পরিমাণে জল বাষ্পাকারে বের হয়ে যায়। সেই সামান্য পরিমাণটা কত, সেটা হচ্ছে প্রায় 0.1%, মানে এতটাই কম জল হচ্ছে বাষ্পাকারে বেরোয় লেন্টিসেল দিয়ে। এবার হচ্ছে কিউটিকল কি, কিউটিকল হচ্ছে আমরা অনেক সময় পড়েছি যে কি হয়, যেগুলো তোমার হচ্ছে যেসব উদ্ভিদগুলো মানে মরু অঞ্চলে থাকে বা অনেক সময় যেসব উদ্ভিদ বেশি রোদ পায়, তো তারা কি করে, তারা হচ্ছে তাদের যে পাতা সেই পাতার ওপরে একটা মোম জাতীয় আস্তরণ করে নেয় যাতে বেশি জল না বেরিয়ে যায়। তো এই মোম জাতীয় যে আস্তরণ সেটাকেই বলে হচ্ছে কিউটিকল। এই জন্য দেখো পাতাগুলো বেশ গ্লসি,
কিন্তু হয়টা কি, এই যে কিউটিক্যাল থাকে, এই কিউটিক্যালের মধ্যেও হচ্ছে মানে একটা খুব সামান্য হচ্ছে এরকম ছিদ্র থাকে, খুব সামান্য ফাটল থাকে, তার মাধ্যমেও কিছু না কিছু জল বেরিয়ে যায়। মানে একদম এটা হচ্ছে পুরো মানে বুলেট প্রুফ গোছের নয়, তো কিছুটা ফাঁক থাকে। তো সেই ফাঁকটা মোটামুটি সেইখান দিয়ে কতটা জল বেরোয়, তো 3 থেকে 7% মতো জল এখানে বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি জল বেরোয় হচ্ছে আমার পত্ররন্ধ্র দিয়ে, তারপরে হচ্ছে কিউটিক্যাল দিয়ে, তারপরে হচ্ছে লেন্টিসেল দিয়ে। ঠিক আছে, লেন্টিসেলটা কোথায় অবস্থিত অনেক সময় দেয়, তো এটা হচ্ছে গাছের কাণ্ডে অবস্থিত হবে। আর কিউটিক্যাল মেনলি কিসের জন্য কিউটিক্যাল গঠিত হয়, কিউটিক্যালের মধ্যে একটা পদার্থ থাকে, একটা মানে একটা ফ্যাটের একটা আবরণী থাকে। সেই ফ্যাটটার কি নাম, সেই ফ্যাটটার নাম হচ্ছে কিউটিন। তো কিউটিনের জন্য কিউটিক্যাল তৈরি হয়। ঠিক আছে, তো তাহলে আমরা জেনে নিলাম যে কত প্রকারের বাষ্পমোচন হয়, 3 প্রকারের হলো। এবার আসবো তাহলে বাষ্পমোচনের জন্য শর্তাবলী কী, যে কোনো মানে দিনের বেলা যে কোনো সময় যেরকম কন্ডিশনই হোক না কেন, মানে খুব মেঘলা হলেও কি বাষ্পমোচন একই রকম হবে, খুব রোদ উঠলেও বাষ্পমোচন একই হবে, শীতকালে একরকম হবে, গরমকালে একরকম হবে, কি হবে? তো বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে সেরকম কয়েকটা ফ্যাক্টর সম্পর্কে আমাদের পড়তে হবে। জেনারেলি কিছু কিছু বইতে সেই ফ্যাক্টরগুলো ক্যাটেগরাইজ করা আছে, কিছু কিছু জায়গায় সেই ফ্যাক্টরগুলোকে নর্মালি রেখে দিয়েছে। তো আমি জিনিসটাকে একটু ক্যাটেগরাইজ করেই পড়ছি, কারণ অনেক সময় পরীক্ষায় একটুখানি ঘুরিয়ে প্রশ্ন দেয় যে বাষ্পমোচনের 2টি বাহ্যিক শর্তাবলীর নাম লেখো, বা বাষ্পমোচনের 2টি অভ্যন্তরীণ শর্তাবলীর নাম লেখো। তো আমি বললাম যেহেতু তোমরা বুঝেই গেছো যে শর্তাবলীর মধ্যে 2টো ভাগ আছে, একটা হচ্ছে বাহ্যিক শর্তাবলী, একটা হচ্ছে অভ্যন্তরীণ শর্তাবলী। মানে এমন কিছু শর্তাবলী আছে যেটা গাছের হাতে নয়, গাছের হাতে নেই, সেটা বাইরের পরিবেশের ওপর ডিপেন্ড করছে। যেমন শীত হবে কি গ্রীষ্ম হবে, আকাশে সূর্য থাকবে কি থাকবে না, সেটা গাছের হাতে নেই। তো সেই শর্তাবলীগুলো হচ্ছে বাহ্যিক শর্তাবলী। আর অভ্যন্তরীণ শর্তাবলী মানে কি, সেটা গাছের নিজস্ব শর্তাবলী, গাছ নিজেকে সেইভাবে মডিফাই করতে পারে। তো সেরকম শর্তাবলীর নামগুলো এবং সেই শর্তাবলীতে কি কি হয়, তো সেগুলো একটুখানি আমরা দেখে নিই। আচ্ছা, একটু লাল কালিতেই যাই, কালারটা বেশি ভালো। আচ্ছা, তো বাহ্যিক শর্তাবলীর মধ্যে সবার প্রথমে যেটা পড়ে সেটা হচ্ছে উষ্ণতা। ঠিক আছে, তো উষ্ণতা কিরম প্রশ্ন দেবে তোমাকে আয়দার বলতে পারে যে 2টো বাহ্যিক শর্তাবলীর নাম লেখো এবং কিভাবে সেই বাহ্যিক মানে শর্তাবলীগুলোর জন্য কীরকমভাবে তা বাষ্পমোচনকে নিয়ন্ত্রণ করে সেটা বলো। তার মানে কি, তুমি 2টো বাহ্যিক শর্তাবলীর নাম লিখলে, যেরকম ধরো একটা উষ্ণতা, তোমাকে বলতে হবে উষ্ণতাটা বাড়লে বাষ্পমোচনের কী হয়, বা উষ্ণতাটা কমলে বাষ্পমোচনের কী হয়। তো খুব সোজা কথায়, উষ্ণতা তোমার যদি চারপাশের টেম্পারেচার বাড়ে তো কী হবে, বেশি জল বাষ্পাকারে বেরিয়ে যাবে, তাই না? তুমি সেটা একটা প্লেটের মধ্যে রেখেই জল করো, কিংবা একটা উদ্ভিদের ক্ষেত্রেই করো, কিংবা তুমিও যদি কোথাও রোদের মধ্যে দাঁড়িয়ে থাকো, সোজা কথা যেটা হবে, টেম্পারেচার যদি বাড়ে তাহলে আমাদের ভেতরের কোষের মধ্যে জল ধীরে ধীরে হচ্ছে বেরিয়ে যেতে থাকে, আমরা ডিহাইড্রেশনে ভুগতে থাকি। তার মানে কি, উষ্ণতা যদি বাড়ে তাহলে কি হবে, আমার বাষ্পমোচনের হারও হচ্ছে বাড়তে থাকবে। তাহলে আমি উষ্ণতার সাথে কি করছি, উষ্ণতা এই ওপরের দিকে সাইন মানে হচ্ছে যদি বাড়ে, হ্যাঁ ওপরের সাইন মানে হচ্ছে যদি বাড়ে, তাহলে কি হবে, তা আমি সব ক্ষেত্রেই কি করছি, বাষ্পমোচন বাড়বে সেটাকে হিসেব করছি। তো বাষ্পমোচন বাড়বে কখন, যদি উষ্ণতা বৃদ্ধি পায়। ঠিক আছে, বোঝা গেল। তাহলে স্বাভাবিকভাবে যদি উষ্ণতা কমে তাহলে বাষ্পমোচন কমবে। সেকেন্ড আর কি পয়েন্ট আছে, সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বায়ু প্রবাহ। নর্মালি দেখো, একটা যদি তুমি প্লেটের মধ্যে জল রাখো, সেটাকে তুমি যদি ওপরে তুমি খুব বাতাস করতে থাকো একটা পাখা নিয়ে, তাহলে কী হবে, তার বাষ্পীভবনটা তাড়াতাড়ি বাড়বে। ঠিক সেমভাবে বাষ্পমোচনের ক্ষেত্রেও তাই হয়। যদি বায়ু প্রবাহ বাড়ে, মানে খুব মানে তোমার কী হচ্ছে, খুব বেশি তোমার হচ্ছে চারপাশে বাতাস বইছে, তো সেরকম অবস্থাতেও কী হবে, বাষ্পমোচন বাড়বে। ঠিক আছে, থার্ড পয়েন্ট কি, থার্ড পয়েন্ট হচ্ছে আলো। মানে যদি সূর্যালোকের
বা মানে আলো যদি তোমার বেশি থাকে, তাহলে কি হয়, আলো সত্যি কথা বলতে কি প্রত্যক্ষভাবে যে বাষ্পমোচনে হেল্প করে তা নয়, কিন্তু পরোক্ষভাবে তোমার হচ্ছে বাষ্পমোচনে হেল্প করে। কিভাবে? কারণ আলোর ডাইরেক্ট বাষ্পমোচন বাড়ানো কমানোর ক্ষমতা নেই, কিন্তু আলোর উপস্থিতিতে অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে কি হয়, পত্ররন্ধ্র খোলা থাকে। তো পত্ররন্ধ্র খোলা থাকে মানেই কি, বাষ্পমোচন হবে। তো আলোও পরোক্ষভাবে কি করবে, বাষ্পমোচন বাড়াবে। এবার হচ্ছে ফোর্থ পয়েন্ট এবং সবথেকে ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে আর্দ্রতা। খুব যেটা হচ্ছে পরীক্ষায় আসে যে আর্দ্রতা বাড়লে পরীক্ষা মানে বাষ্পমোচনের কি হয়, কারণ এটাই হচ্ছে একমাত্র বাহ্যিক মানে তোমার শর্ত, যেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শন, মানে যদি আর্দ্রতা বাড়ে তাহলে বাষ্পমোচনের হার কমবে। আর্দ্রতা জিনিসটা কি, আর্দ্রতা মানে আমাদের চারপাশের যে পরিবেশ, মানে চারপাশের যে বায়ুমণ্ডল, সেখানে কতটা জলীয় বাষ্প আছে তাকে বলে আর্দ্রতা। মানে কি, মানে যদি বেশি জলীয় বাষ্প থাকে তাহলে ওয়েদারটা একটু স্যাঁতস্যাঁতে হয়। আমাদের শীতকালে কি হয়, জলীয় বাষ্প কম থাকে, তাই হচ্ছে শুষ্ক থাকে। আর বর্ষাকালে জলীয় বাষ্প সব থেকে বেশি থাকে। ঠিক আছে, তো বর্ষাকালে কি হবে, যদি তোর গাছের মধ্যে বাষ্পমোচন মানে বর্ষাকালে, মানে বর্ষাকালটা অ্যাকচুয়ালি পুরোপুরি আর্দ্রতা নয়, আর্দ্র মেন যদি কিছু হয় সেটা হবে তোমার হচ্ছে ঠিক গ্রীষ্ম আর বর্ষার মাঝামাঝি সময়টা। কারণ বর্ষাকালে তো এমনি মেঘলা ওয়েদার, তো গ্রীষ্মকালে যেটা হয় যে আমাদের দেখবে একটা ভ্যাপসানো একটা গরম থাকে। সেই ভ্যাপসানো গরমটার কারণ কি, কারণ হচ্ছে এই হিউমিডিটি বা আর্দ্রতার জন্য। কারণ বাতাসে জলীয় বাষ্প প্রচুর থাকে, কারণ গরমকাল, মানে পুকুর নদী থেকে হু হু করে জলীয় বাষ্প হচ্ছে, তো জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে। তো মেনলি গরমকালটা হচ্ছে আমাদের আর্দ্রতা যেটা হয় যে এর ক্ষেত্রে সেরকমভাবে হচ্ছে ওটা বেশি থাকে। তো এখানে যেটা হয় যে যখন আমাদের মানে বায়ুতে আর্দ্রতাটা হচ্ছে বেশি থাকবে, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ যদি বেড়ে যায় হঠাৎ করে, তাহলে কি হবে, হচ্ছে প্রস্বেদনের হার হচ্ছে কমে যায়। তো ওই জন্য কী হয় যে বর্ষাকালে বা তোমার বর্ষার শুরুর সময় তখন কি হবে, প্রস্বেদন কম হয়। ঠিক আছে, তাই বর্ষাকালে কি হচ্ছে, বাষ্পমোচন কম হয়। শীতকালে বা একদম শুকনো যে আমাদের যে গ্রীষ্মকালটা থাকে, শুষ্ক গ্রীষ্মকাল, তখন কি হয়, আমার বাষ্পমোচন বেশি হয়। একটা প্রশ্ন মাঝে মাঝে মানে দিলেও দিতে পারে যে বর্ষাকালে কেন বাষ্পমোচন কম হয়, তো মেনলি যেটা হচ্ছে ফ্যাক্টর সেটা হচ্ছে আর্দ্রতার জন্য। আর বর্ষাকালে যেহেতু মেঘলাও থাকে, আলোও কম থাকে। ঠিক আছে, এবার হচ্ছে অভ্যন্তরীণ ফ্যাক্টরগুলো কী কী। তো অভ্যন্তরীণ ফ্যাক্টর প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে পাতার আকার। দেখো, যদি তোমার পাতাটা ছোট হয়, মানে পাতা যদি সরু হয়, তাহলে কী হবে, এর মধ্যে আর কত, মানে ধরো কিছুটা এখানের মধ্যে তোমার পত্ররন্ধ্র রয়েছে। যদি তোমার পাতা চ্যাপ্টা হয়, তাহলে কি হবে, তার মধ্যে তোমার পত্ররন্ধ্রের পরিমাণ অনেক বেশি হবে। তো তার মানে পাতার আকার বা পাতার গঠনের ওপর কি হয়, হচ্ছে বাষ্পমোচনের হার কম বেশি ডিপেন্ড করে। সেকেন্ড কি, পাতার মধ্যে যদি কিউটিকল থাকে কি থাকে না। তো কিউটিকল থাকলে কি হবে, বাষ্পমোচনটা একটু কম হবে। কিউটিকল যদি না থাকে, বাষ্পমোচনটা একটু তাড়াতাড়ি হবে। ঠিক আছে, আর কি, পাতার একটা গঠন হয়। গঠন বলতে এখানে এটা যেটা মেনলি এটা হচ্ছে আকারের জন্য। গঠন মানে আমরা যেগুলো মরু অঞ্চলের যে উদ্ভিদ দেখি, সেই উদ্ভিদের কি হয়, সেই উদ্ভিদের মানে যেটা কাণ্ডর গায়ে, এই ধরো মরু অঞ্চলের উদ্ভিদ, তার গায়ে কি হয়, এরকম কাঁটার মতো তোমার হচ্ছে থাকে, যেরকম ফণি মনসার গায়ে থাকে। তো তাদের পাতাগুলোই কি হয়, কাঁটায় রূপান্তরিত হয়। তো একটা কাঁটার মধ্যে আর কতটা হচ্ছে পত্ররন্ধ্র থাকবে, তারা মেনলি এটাকে কাঁটায় রূপান্তরিত করেছে এই কারণেই, যাতে হচ্ছে বেশি জল না বাষ্পীভূত হয়ে যায়। তো পাতার গঠনটাও হচ্ছে একটা ডিপেন্ড করছে। বোঝাতে পারলাম? আর এছাড়া কি হতে পারে, পাতার যদি সংখ্যা বেশি হয়, মানে কিছু গাছ আছে যাদের পাতা খুব কম হয়, আর কিছু গাছ কি হয় যাদের পাতার সংখ্যা খুব বেশি হয়। তো পাতার সংখ্যা বাড়লেও সেখানেও একটা হতে পারে। তো এখানে শুধু মেনলি তোমাকে নামগুলো বলতে হবে। তো পাতার আকার বাড়লে এখানেও কি হবে, এটা হচ্ছে বাড়বে। কিউটিকল যদি থাকে তাহলে বাষ্পমোচন কমবে। গঠনের ক্ষেত্রে এটা তো আলাদাভাবে ওইভাবে কিছু বলতে হবে না, তোমাকে মানে ব্যাখ্যাই করতে হবে যে কাঁটা এইসবের কথা। আর পাতার সংখ্যাও যদি তোমার বাড়ে, তাহলেও কী হবে, বাষ্পমোচন বাড়বে। এবার আরেকটা হচ্ছে কথা একটুখানি জেনে রাখা ভালো, এক ধরনের পত্ররন্ধ্র হয়, সেই পত্ররন্ধ্রগুলোকে বলে হচ্ছে
নিবেশিত পত্ররন্ধ্র। ঠিক আছে, নিবেশিত পত্ররন্ধ্র পরীক্ষায় আসে। নিবেশিত পত্ররন্ধ্র থাকার সুবিধা কী আর একটা উদাহরণ চায়। তো নিবেশিত পত্ররন্ধ্র মানে কি? নিবেশিত মানে হচ্ছে কোনো কিছুতে মগ্ন থাকা, কোনো কিছুতে ডুবে থাকা। মেনলি হয় কি, এমনিতে তো নর্মালি পাতার যে ওপরের যে তলটা সেখানে আমার পত্ররন্ধ্র থাকে, কিন্তু এই নিবেশিত পত্ররন্ধ্রের ক্ষেত্রে কি হয়, এই পত্ররন্ধ্রগুলো পাতার অ্যাকচুয়ালি যদি আমি এই পাতাটাকে কেটে এই পাতাটাকে যদি আমি দেখি, ওর থিকনেস যদি দেখি, ওর বেধ যদি দেখি, আমি দেখতে পাবো, মানে ওটা যদি আমি মাইক্রোস্কোপে দেখি তো পাতাটা মোটামুটি এতটার মতো, ধরো এখানে বিভিন্ন রকম কলা আছে। পাতার এই কলাগুলোকে বলে হচ্ছে মেসোফিল কলা। এরকম দুদিকেই হচ্ছে সাজানো থাকে, মাঝখানে কিছু কিছু কোষ থাকে। তো পত্ররন্ধ্রটা জেনারেলি কি হয়, এই জায়গাটা করে তোমার থাকলো, মানে ওর ওপরই তলটায় থাকে। কিন্তু এই নিবেশিত পত্ররন্ধ্রের ক্ষেত্রে ওদের পত্ররন্ধ্রটা একটু ভেতরে থাকে। ফলে যেটা হয় যে এই নর্মাল পত্ররন্ধ্রতে যতটা জল বাষ্পীভূত হয়ে যায়, নিবেশিত পত্ররন্ধ্র কী করে, বাষ্পমোচনের হারটাকে রোধ করে। তো নিবেশিত পত্ররন্ধ্র থাকার মেন যদি সুবিধা হয়, এটা হচ্ছে বাষ্পমোচনের হার কমায়। ঠিক আছে, আর কাদের দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে করবী গাছের পাতায়, করবী গাছে। আর আরও একটা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের যে কোনো মরু অঞ্চলের যেসব পাতাগুলো হয়, তো তাদেরও কি হয় হচ্ছে নিবেশিত পত্ররন্ধ্র থাকে। তো মরু উদ্ভিদেও তুমি লিখতে পারো। এবার মরু উদ্ভিদটা এটা জেনারেলি লেখে না কেন, কারণ কিছু কিছু মরু উদ্ভিদের তো পাতা কণ্টকে রূপান্তরিত হয়ে যায়, তো সেই জন্য ওটা অনেক সময় অ্যাভয়েড করে। তো করবী গাছ আমাদের বইয়েতে লেখাই আছে, তো করবী পাতায় নিবেশিত পত্ররন্ধ্র থাকে। ঠিক আছে, চলো এরপরে আমরা পড়ব হচ্ছে বাষ্পমোচনের তাৎপর্য কী। যে বাষ্পমোচনের তাৎপর্যের আরও কী কী নাম হয়, তাৎপর্যের আরও যে নামগুলো হয় সেটা হচ্ছে ভূমিকা আসতে পারে। ঠিক আছে, মানে তাৎপর্য বলে ভূমিকা এলে না পরীক্ষায় লিখে দিলে তখন চাপ হয়ে যাবে। ঠিক সেরকমভাবে তাৎপর্যও কী হয়, দুটো ভাগে হচ্ছে বিভক্ত। একটা হচ্ছে উপকারী ভূমিকা, একটা হচ্ছে অপকারী ভূমিকা। মানে আমার যে বাষ্পমোচন সেটা কিছু কিছু ক্ষেত্রে গাছের পক্ষে ভালো, আর কিছু কিছু ক্ষেত্রে এটা গাছের পক্ষে খারাপ। তো প্রথম আসি উপকারী ভূমিকায় কি। তো উপকারী ভূমিকায় প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে জল যদি আমার বাষ্পাকারে বেরিয়ে যায় ধরো, তার মানে কি হবে, গাছের মধ্যে একটু জলের ঘাটতি হবে। জলের যদি ঘাটতি হয় তাহলে কি হবে, গাছ আবার জল শোষণ করবে। ঠিক আছে, ঠিক যেমনভাবে আমার শরীরে আমার যদি খিদে পায় আমি আবার খাবার খাবো, তো কি হয়, নতুন নতুন খাবার খাওয়ার জন্য আমার শরীরে খিদে পাওয়াটা দরকার, বা মানে খাবার পরিপাক হয়ে যাওয়া দরকার। ঠিক সেইভাবে গাছের অতিরিক্ত জল যদি বাষ্পাকারে বেরিয়ে যায়, তাতে কি হবে, গাছের জল শোষণ জল শোষণ ক্ষমতা বলতে পারবো না, জল শোষণটা আবার নর্মালি হবে। তো জল শোষণ যদি বেশি হয় তাহলে কি হবে, খনিজ পদার্থগুলো আবার সে পাবে। ঠিক আছে, আর কি হয়, সেকেন্ড যেটা হয় হচ্ছে যে রসের উৎস্রোত হয়। এই একটা টার্ম আছে, এই টার্মটা আমরা এখনও পাবো, আর এই টার্মটা মেনলি আমরা পাবো হচ্ছে আমাদের পরে যে পরিবহন বলে চ্যাপ্টারটা আছে সেখানে, চ্যাপ্টার নয়, চ্যাপ্টারের ভাগ, সেখানে আমরা পাবো। তো রসের উৎস্রোত মানে কি, উৎস্রোত মানে হচ্ছে উপর দিকে স্রোত যাওয়া। ঠিক আছে, আর রস বলতে এখানে কি বোঝানো হয়েছে, এখানে হচ্ছে রস বলতে যেটাকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে জল প্লাস খনিজ লবণ। কি হয়, যত আমার সালোক সংশ্লেষ বাষ্পমোচন হবে, কি হবে, জল বেরিয়ে গেল। তো জল বেরিয়ে যাওয়া মানে নিচে থেকে জল আর প্লাস খনিজ লবণটা মূলরম শোষণ করলো। মূলরম শোষণ করলেই তো হবে না, মূলরম সেটাকে কি করবে, জাইলেমের মাধ্যমে সেটাকে পাতায় পৌঁছে দেবে। তো এই যে পাতায় পৌঁছে দিতে গেলে জলকে কোথায় উঠতে হবে, ওপরের দিকে উঠতে হবে। একেই বলছে হচ্ছে রসের উৎস্রোত। তো খুব সোজা কথায় বাষ্পমোচনের জন্য জাইলেমের মধ্যে একটা শূন্যস্থানের সৃষ্টি হয়। সেই শূন্যস্থান পূরণ করার জন্য কি হয়, জাইলেম বাহিকা দিয়ে মৃত্তিকার খনিজ ও লবণ মিশ্রিত জল সেটা হচ্ছে ঊর্ধ্বমুখে প্রবাহিত হয়। একে রসের উৎস্রোত বলে।
ঠিক আছে, বোঝাতে পারলাম। সেকেন্ড কী হলো, যে যত তোমার জল শরীর থেকে বেরোতে থাকবে তত কী হবে, একটা কুলিং এফেক্ট তৈরি হবে, একটা মানে উষ্ণতা হ্রাস হবে চারিদিকে। তো গাছেরও যত কী হবে, আমরা সেই মানে ছোটোবেলার একটা চ্যাপ্টারে পড়েছিলাম না, লিনতাপ, তো সেখানেও কী হয় যে বাষ্পাকারে জিনিসটা বেরিয়ে যায় বলে, এই যে ধরো আমার গায়ের ওপর আমি যদি একটুখানি জল দিয়ে দিত, এবার আমি যদি পাখার তলায় বসি, তাহলে কী হবে, জলটা বাষ্পীভূত হয়ে গেল আর আমার শরীরটা কী হয়, ঠান্ডা হয়। ঠিক সেমভাবে উদ্ভিদের ক্ষেত্রেও কী হয়, এই যে অতিরিক্ত জল যে বাষ্পাকারে বেরিয়ে যায়, সেটা কী করে, উদ্ভিদের মানে উষ্ণতা হ্রাস করে, যেটা একদিকে ভালো। আর কি, ধরো তোমার যদি কোষের মধ্যে বেশি জল থাকে, তাহলে কি হবে, এই ধরো কোষের ভেতরে প্রচুর জল আছে, তো সেই জলটা কি করবে, বাইরের দিকে ঠেলে চাপ দেবে, যেরকম বেলুনের ভেতর তুমি যদি জল ভরো, তো সেটা বাইরের দিকে চাপ দেবে, তো একটা সময় কী হবে, সেটা ফেটে যাবে। তাই জন্য কী হয়, এই কোষের ভেতরে যদি আমার অতিরিক্ত জল থাকে, সেটাও কী করবে, কোষের মধ্যে চাপ দেবে, উদ্ভিদ কোষে। তো সেই চাপটাকে বজায় রাখার জন্য কী হয়, হচ্ছে অতিরিক্ত জলের বাষ্পমোচন হয়ে যাওয়াটা দরকারি। তাহলে 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে রসস্ফীতি। রস মানে কি বললাম, যে রস মানে হচ্ছে জল আর খনিজ লবণ। তো সেই রসস্ফীতি জনিত চাপ বজায় রাখা, মানে না থাকলেও সমস্যা, আবার থাকলেও সমস্যা, তো জিনিসটাকে মেনটেন রাখতে বা বজায় রাখতে হচ্ছে সাহায্য করে। ঠিক আছে, গেল। আর আরেকটা কি, যেটা হচ্ছে যে প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পমোচনের আকারে যে বেরিয়ে যাচ্ছে, এটা কিছুটা পরিমাণ মানে গাছের কি বলতে পারি, এটা হচ্ছে গাছের কিছুটা রেচন কার্যেও হেল্প করছে। ঠিক আছে, এটা সেরকম ইম্পর্টেন্ট নয়, মেনলি এই 4টেই হচ্ছে ইম্পর্টেন্ট। এবার মেন যেটা হচ্ছে, সেটা হচ্ছে অপকারী ভূমিকা। ঠিক আছে, অপকারী ভূমিকা কি, অপকারী ভূমিকা একটাই মানে মেনলি সেটা হচ্ছে যে জল যদি বেশি বেরিয়ে যায় সোজা কথা যে কোনো কোষ থেকে, তাহলে কি হয়ে যাবে, সেই কোষটা হচ্ছে শুকিয়ে যেতে থাকবে আস্তে আস্তে। ঠিক একইভাবে গাছের পাতা থেকে যদি জল ওরকম বেরিয়ে যেতে থাকে এবং সেটা যদি আমি ঠিকঠাকভাবে না আটকাতে পারা যায়, তাহলে কী হবে, রসস্ফীতিজনিত চাপ কমে যাবে। এখানে রসস্ফীতিজনিত চাপটা খুব কমে গেলে যেটা হবে, যে গাছের যে পাতাগুলো সেগুলো ক্রমশ নেতিয়ে পড়বে। তো গাছের পাতা নেতিয়ে পড়ে, তো গাছের পাতার এই নেতিয়ে পড়াকে কি বলে, একে বলে হচ্ছে উইল্টিং। উইল্টিং লয়ের সাথে টও করে দিতে পারো, কোনো ব্যাপার নয়। তো উইল্টিংয়ের ইংলিশ হচ্ছে এই, উইল্টিংয়ের একটা বাংলা আছে, মানে উইল্টিং তো কথাটা আমি ইংলিশটাকেই লিখে দিলাম, উইল্টিংয়ের বাংলাটাও জেনে রাখো, কারণ পরীক্ষায় আসতে পারে। সেটা হচ্ছে অবনমন। নমন মানে কোনো কিছু, অবনমন মানে নেতিয়ে পড়া বা ঝুলে পড়া। তো সোজা কথায় যদি গাছের থেকে বেশি জল বেরিয়ে যায়, তাহলে কী হবে, গাছের পাতাগুলো হচ্ছে নেতিয়ে পড়বে। একে কি বলে, একে বলে হচ্ছে অবনমন বা উইল্টিং। ঠিক আছে, বোঝাতে পারলাম। তো এই হচ্ছে মেনলি গাছের মানে বাষ্পমোচনের তাৎপর্য, ভূমিকা, কিছু বেনিফিশিয়াল ভূমিকা, উপকারী ভূমিকা, কিছু অপকারী ভূমিকা। এই অবনমন বা উইল্টিং এটা যদি খুব অনেক দিন ধরে চলতে থাকে, মানে গাছ যদি নেতিয়ে পড়েই আছে, আমি যদি জল না দিই, তাহলে কি হবে, দেখবে গাছের, তোমার বাড়িতে যদি তুমি জল না দাও কোনো টবের গাছের মধ্যে, তাহলে কী হবে, তার পাতাগুলো ক্রমশ ঝিমিয়ে পড়তে থাকে। এবং তুমি যদি জল নাই দাও, ধরো প্রায় 1 সপ্তাহের মতো, তাহলে দেখবে গাছের পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে হয়ে ঝরে পড়ে যাচ্ছে। সোজা কথায় যেটা, যে গাছটা আস্তে আস্তে মারা যেতে পারে। কারণ কি, বাষ্পমোচন তো তার মতো হয়ে যাচ্ছে, কিন্তু তুমি জল দিচ্ছ না, তো ফলে সে জল পাচ্ছে না। ঠিক আছে, বোঝাতে পারলাম। তো এই গেল উপকারী আর অপকারী ভূমিকা। ঠিক সেম কারণে একটা প্রশ্ন আসে যে বাষ্পমোচনকে ওই জন্য কী বলা হয়, যে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, তো তোমাকে প্রশ্ন দেবে যে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলার কারণ কী। তো প্রথমে তোমাকে এখানে কি লিখতে হবে, তোমাকে লিখতে হবে প্রয়োজনীয় মানে কি মানে এটা দরকারি কেন, তাহলে ওর যেগুলো গুরুত্বপূর্ণ যে ভূমিকাগুলো আছে, মানে যেগুলো ওর উপকারী ভূমিকা আছে, তোমাকে প্রথমে সেটা লিখতে হবে। যে যদি বাষ্পমোচন না হয়, তাহলে কি হবে, যে উদ্ভিদ জীবনে এই মানে খাদ্যবস্তুর ঠিকঠাক চলাচল হবে না, উদ্ভিদ ঠান্ডা থাকতে পারবে না, তার রসস্ফীতিজনিত যে চাপটা সেটা ব্যাহত হবে। তো প্রথমে তোমাকে এই কথাগুলো বলতে হবে।
কিন্তু তারপরে একটা তোমাকে ওই মাঝখানে একটা কিন্তু ঢোকাতে হবে। কিন্তু কি হয় যে অধিক বাষ্পমোচনের ফলে কি হবে, গাছের বৃদ্ধি ব্যাহত হবে এবং গাছের পাতাগুলি ক্রমশ হচ্ছে নেতিয়ে পড়বে, যাকে বলে হচ্ছে উইল্টিং। তাই জন্য বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক তোমার হচ্ছে প্রক্রিয়া বলে। তাহলে এখানে প্রথমে কি লিখতে হবে, কিছু হচ্ছে উপকারী ভূমিকা লিখতে হবে, বেশি ডিটেলসে নয়, জাস্ট হেডিংগুলো যেগুলো আছে বইয়ের সেগুলোকে উপকারী যে মানে ভূমিকার পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো যোগ করতে হবে যেগুলো জন্য আমার বাষ্পমোচনটা দরকারি। কিন্তু মাঝখানে একটা কিন্তু থাকবে, আগে সবসময় উপকারী, আগে ক্ষতিকারক বলে দিয়ে তারপর প্রয়োজনীয়, আচ্ছা তাতেও চলবে, অসুবিধা কিছু নেই। তারপরে যেটা হবে তোমাকে হচ্ছে অপকারী কয়েকটা ভূমিকা লিখতে হবে। অপকারীর মেন একটাই ভূমিকা আছে, সেটা হচ্ছে যে অবনমন হয়ে আস্তে আস্তে গাছটা মরে যাবে, সেই কারণে কি বলা হবে, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক বলা হবে। এবার আসি, এবার হচ্ছে একদম লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে জাঙ্গাল উদ্ভিদ। জাঙ্গাল উদ্ভিদ মানে কি, যেসব উদ্ভিদ হচ্ছে মানে খুব সোজা কথায় হচ্ছে জঙ্গলে জন্মায়, জঙ্গলে জন্মায়। আবার তার থেকেও যদি আরও সোজা কথা বলে দিই হচ্ছে মরু উদ্ভিদ। মরু উদ্ভিদকে বলা হয় জাঙ্গাল উদ্ভিদ। আর মরু উদ্ভিদের আরও একটা ভালো নাম আছে, সেটাকে বলা হয় হচ্ছে জেরোফাইট। এই টার্মটা তোমরা পাবে, 9-এও পেতে পারো, আবার 10-এও পাবে। তো এটার বাংলায় যদি লিখি তো এটাকে বলে হচ্ছে জেরোফাইট। ঠিক আছে, জেরোফাইট মানে হচ্ছে মরু উদ্ভিদ। তো কি হয়, তো এই রকম উদ্ভিদের ক্ষেত্রে তো আমি ছবি দিয়েই দিয়েছি, এই যে এদের এই যেরকম কাঁটা কাঁটা যে অঞ্চলটা আছে, এইগুলো কাঁটাগুলো কি, কাঁটাগুলো হচ্ছে ওদের পাতা। আর এই যে সবুজ রঙের, তাহলে তুমি বলো তাহলে এই সবুজ রঙের এই যে গোটা দেহটা আছে এটা কি, এটা হচ্ছে ওর কাণ্ড। ঠিক আছে, গুলিয়ে ফেলবে না, কাঁটাগুলো হচ্ছে পাতা। তো কি হয়, তো কিছু কিছু গাছের ক্ষেত্রে এই কাঁটাগুলো থাকে, যার ফলে কি হয়, বাষ্পমোচনটা ওরা কমানোর চেষ্টা করে। কারণ মরু অঞ্চলে প্রচুর রোদ থাকে, ওই রোদে যদি থাকে কোনো গাছ, যত না জল পাবে তার থেকে বেশি জল বেরিয়ে যাবে। তো ওই জন্য ওরা কাঁটাগুলোকে প্রোটেকশানের জন্যও রাখছে, সেকেন্ড হচ্ছে বাষ্পমোচনটাকেও রোধ করার জন্য রাখছে। আর কি হয়, কিছু কিছু জাঙ্গাল উদ্ভিদের দেহে হচ্ছে কিউটিকলের পুরু আস্তরণ থাকে, মানে মোটা আস্তরণ থাকে। তো মোটা আস্তরণ থাকলে কি হয়, তার মধ্যে থেকে জল হচ্ছে বেরোতে পারে না। ঠিক আছে, তো সেরকম কিছু কিছু থাকে এরকম। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে জাঙ্গাল উদ্ভিদেররা এইভাবে হচ্ছে বাষ্পমোচন করে। আর আরেকটাও আসে মাঝে মাঝে যে পর্ণমোচী উদ্ভিদরা কীভাবে বাষ্পমোচনটাকে রোধ করে বা বাষ্পমোচন কী করে সেখানে। তো পর্ণমোচী উদ্ভিদের ক্ষেত্রে কী হয়, আমি জানি হচ্ছে পাতা ঝরে যায়, শীতকালে এলে পাতা ঝরে যায়। তো শীতকালে বাষ্পমোচনকে কমানোর জন্য, কারণ আমি কি বললাম যে শীতকালে কি হয়, শীতকালে হচ্ছে আমার আর্দ্রতাটা কি হচ্ছে তোমার হচ্ছে যেহেতু কম থাকে, তাই জন্য শীতকালে আমার যে বাষ্পমোচন সেটা হচ্ছে বাড়বে। তো শীতকালে বাড়ার জন্য শীতকালে এই যে তোমার কি বলে পর্ণমোচী যে উদ্ভিদগুলো রয়েছে, তারা বাষ্পমোচনটাকে আটকানোর জন্য পাতা ঝরে যায়। তো পাতা ঝরে গেলে কম বাষ্পমোচন হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার লাস্ট একটা জিনিস, সেটা বইয়ের মধ্যে নেই কিন্তু পরীক্ষায় আসার চান্স আছে, সেটা হচ্ছে যে বাষ্পমোচন মাপবো কী করে, বাষ্পমোচন যে হচ্ছে সেটাই আমি জানবো কী করে। তো এর জন্য এক বিজ্ঞানী ছিলেন, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে, বিজ্ঞানীর নামের শুরুটা আমি ভুলে গেছি, বিজ্ঞানীর যে টাইটেল ছিল সেটার নাম হচ্ছে, মানে তার হচ্ছে জ্ঞানং। বাংলায় লিখতে গেলে গজফলা আঁকা জ্ঞানং। ঠিক আছে, তো এই জ্ঞানং ভদ্রলোক তিনি কি করেছিলেন, একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন। এই সেই যন্ত্রটাকে বলছে হচ্ছে পোটোমিটার। ঠিক আছে, তো তোমাকে যদি বলে যে কোন যন্ত্রের সাহায্যে বাষ্পমোচন মানে পরিমাপ করা হয়, তো তোমাকে লিখতে হবে জ্ঞানংয়ের পোটোমিটার। জ্ঞানং ভদ্রলোকের নাম, জ্ঞানং এর পোটোমিটার। ঠিক আছে, তো এই হচ্ছে পোটোমিটার যন্ত্র। কি করা হয়, এই পোটোমিটার যন্ত্রের এক জায়গায় তোমার হচ্ছে এই উদ্ভিদকে লাগিয়ে দেওয়া হয়, এখানে একটা তুলো বা কিছু দিয়ে এখানটাকে আটকে দেয় যাতে মানে ব্যাপারটা হচ্ছে যে জলটা বাষ্পীভূত না হয়ে যায়, মানে জল, এটা তো সারফেস, এখান থেকে তো বাষ্পীভূত হয়ে যেতে পারে। তো বাষ্পীভবনটাকে আটকানোর জন্য ওখানে রেখে দেয়। আর কি, এখানে একটা জলের রিজার্ভার করে রেখেছে, এখানটাকে স্টপ কক দিয়ে আটকানো থাকে। এখানে হচ্ছে একটা জলের এখানেও একটা স্টোরেজ রয়েছে। আর
এবার কি হচ্ছে, এখান থেকে জল দিয়ে এটাকে ভর্তি করেছে, তো ভর্তি করে আর এই দিক থেকে হচ্ছে জলটা এসে এখানে হচ্ছে এইখানে যে নলটা শেষ হবে এর ওপরে হচ্ছে লেয়ার, জলের লেয়ারটা যেন থাকলো। এবার কি করব, এই স্টপককটাকে বন্ধ করে দেবো। স্টপককটাকে বন্ধ করলেই এবার কি গাছের ক্ষেত্রে কি গাছ তো অতিরিক্ত জলটাকে তো পাতা দিয়ে তো বার করে দেবে, তাহলে পাতা দিয়ে বার করে দিলেই কি বললাম, নতুন জল শোষণ হবে। তো নতুন জল শোষণ হওয়া মানে এখান থেকে কী হবে, জল ওপরে উঠবে। তো জল যে উঠবে এখানে কি করা হয়, একটা হচ্ছে বাবল মানে ছোট মানে জলের যে বুদবুদ, তো জলের বুদবুদ হচ্ছে, জলের তো বুদবুদ হয় না, বাতাসের বুদবুদ হয়, তো বাতাসের বুদবুদ ওই জলের ভেতরে একটা ঢুকিয়ে দেওয়া থাকে করে। তো এই বুদবুদটা কি হয়, এরকম এই রকম জায়গাতে হচ্ছে থাকে। এবার যত জল যদি ও টানে তাহলে কী হবে, বুদবুদটাও ক্রমশ এইদিকে সরতে থাকবে, তাই না? তো বুদবুদের এবার এইটা হচ্ছে এখানে তোমার স্কেল দেওয়া আছে, তো এই স্কেলের সাহায্যে বোঝা যাবে যে কতটা জল হচ্ছে সেই বুদবুদটা সরছে, কতটা জল গাছ হচ্ছে টেনেছে। যতটা জল গাছ টেনেছে তার মানে ততটা জল গাছ বেরও করেছে কোথাও না দিয়ে। তো এই পোটোমিটারের সাহায্যে এইভাবে হচ্ছে তোমার গাছের বাষ্পমোচন মাপা হয়। তো বাষ্পমোচন কী দিয়ে মাপা হয়, গ্যানংয়ের পোটোমিটার দিয়ে। তো এই হলো মোটামুটি বাষ্পমোচন চ্যাপ্টার, শেষ হয়ে গেল একদম একটা লেকচারেই। ওকে, থ্যাংক ইউ। কেমন লাগলো জানিও।